দেখুন, আমি এই সূত্র ধরে সোজা ভোটার তালিকায় আসবো। ভোটার তালিকায় যে জল আছে, জল থাকে, বেনজল ঢোকে, এটা নিয়ে কোনো বিতর্ক হতে পারে না, কারণ তথ্য থেকে পরিষ্কার, এবং সেই তথ্য এই 2011 পরবর্তী সময় নয়, তার আগে থেকে বহুবার এসছে। আমার পরের বক্তা অর্থনীতির অধ্যাপক দেবনারায়ণ সরকার। আমি একটা ছোট্ট একেবারে অর্থনীতির থেকেও খুব সাধারণ মানের একটা অঙ্ক রাখি। সেটা হচ্ছে, ধরুন এই কালীগঞ্জে ভোট হলো, কালীগঞ্জে ভোটার তালিকা সংশোধন হলো, সাধারণ সংশোধন। সেখানে একটা বিধানসভায় কতগুলো নাম বাদ যেতে পারে আন্দাজ করুন? 6000। ভুল শোনেননি, 6000। এইবার অজস্র উদাহরণ দেওয়া যেতে পারে, আমি শুধু এটা গড় করছি। ধরুন একটা বিধানসভা কেন্দ্রের যদি 6000 নাম বাদ যায়, আমাদের রাজ্যে বিধানসভা কেন্দ্র কত? 294টা। সেখানে প্রত্যেক কেন্দ্রে যদি 6000 আমি গড় করি, সংখ্যাটা দাঁড়াচ্ছে 17,63,000। আবার বলছি 17,64,000। 64,000। এবং এটা কিন্তু সাধারণ সমীক্ষা, অর্থাৎ এই যে SIR এর কথা বলা হচ্ছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, কোনো SIR নয়, সাধারণ সমীক্ষায় 294টা কেন্দ্রে 17,64,000। এরপর দেবনারায়ণদার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন থাকবে, কারণ তৃণমূলের তরফ থেকে ইতিমধ্যেই এই দাবিটা উঠতে শুরু করেছে। কোনো সুস্থ মানুষ এই দাবি করতে পারেন যে 2024-এর তালিকাকে বেস করে 2024-এর ভোটার তালিকা অটুট রেখে 2026-এর ভোট করতে হবে? আমি বলছি, একটা বিধানসভায় যদি 6000 হয়, 294টা বিধানসভায় প্রায় 18 লক্ষ হয়, তার রিভিশন হবে না? তার বেস হতে পারে 2024-এর ভোট। কেন এই দাবি করা হচ্ছে? রাজনৈতিক উদ্দেশ্যে? সুমনবাবু, এই যে সমীক্ষাটা দেখালেন, একটা হচ্ছে কাকদ্বীপের কিছু কলোনিও গড়ে উঠেছে, সেখানে হিন্দুরা, এবং তাতে বলা হচ্ছে, এটা সমীক্ষা না, এটা অভিযোগ। না না, অভিযোগ এটা আপনারাই দেখাচ্ছেন পুরো ভোটটা, এবং এটাও সত্য যে ওই এবারে ভোটটা হয়েছে, আপনাদের সমীক্ষায় বলছে তৃণমূল ভোট কম করেছে, মানে কম পেয়েছে, তাদের কার্ড করে দিয়েছে, কিন্তু ভোটও তৃণমূল এবারে কম পড়েছে, তার মানে তৃণমূল রেগে গেছে। কিন্তু আমার কথাটা এখানে খুব ইন্টারেস্টিং, কি বলছেন যে কার্ড তৃণমূল করে দিয়েছে কিন্তু তৃণমূলকে ভোট দেয়নি বলা হচ্ছে, কিন্তু ভোট 6000 কম পেয়েছে, তো পরিষ্কার সমীক্ষা। না, এটা বলিনি আমি, পুরোটা বললাম কালীগঞ্জ যার ভোট হলো। না, কালীগঞ্জের কথা শুধু বলছি না, এটা তো কাকদ্বীপ, দাদা কাকদ্বীপ কালীগঞ্জ আপনার গুলিয়ে গেছে। কাকদ্বীপে যে গন্ডগোলটা ঘটলো, মানে এখানে কারা, কাকদ্বীপে যে কলোনিগুলো গড়ে উঠেছে, সেই কলোনিতে কারা থাকে? মানে উনি যে আজকে যে বলা হচ্ছে, শুভেন্দু বলছে রোহিঙ্গা মুসলমানদের বাঁচাতে হাঁটছেন মুখ্যমন্ত্রী, শুধু রোহিঙ্গা, সেখানে হিন্দুরা নেই। একটা কথা শেক্সপিয়ারে বলা আছে, পেরিক্লিস প্রিন্স অফ টায়ারে বলছে, ফিউ লাভ টু হিয়ার দ্য সিনস, দে লাভ টু অ্যাক্ট। কিছু লোক মিথ্যা শুনতেও ভালোবাসে, করতেও ভালোবাসে। এখানে বেশি কারা আছে? আজকে থেকে এখান থেকে হচ্ছে না, 30 বছর যাবত হচ্ছে। মুখ্যমন্ত্রী যখন ওখানে বলেছিলেন দিল্লিতে, সেখানে তখন বলেছিল 1 লক্ষ প্রায় ভোটার রয়েছে, 1 কোটির মতো। 1 কোটি লোক না, 1 কোটির মতো। তারপরে আর এখন বলছেন না কেন? ঠিক বলেছেন, এখন সেই হিসেবে 2 কোটি হওয়ার কথা, কিন্তু এখন বলছেন না কেন? কটা রোহিঙ্গা পাবে? আজকে নিজের কোপে করছে না। আজকে যদি বাংলা স্বচ্ছ ভোটার হয়, তাহলে বাঙালি হিন্দুরা বাদ পড়বে সব থেকে বেশি। যারা অত্যাচারিত হোক, যেভাবে হোক, ওইখান থেকে আস্তে আস্তে। আপনি কি বলছেন, মানে আমি বলছি ভোটার তালিকা রিভাইজ হবে না, হওয়া উচিত, সমীক্ষা হবে না? আজকে যে বলছে শুধু রোহিঙ্গাদের বাদ দিতে হবে, এটা মিথ্যা কথা। আচ্ছা, শুভেন্দু অধিকারী যা বলছেন, আচ্ছা না, আমি যে কথাটা বলছি, আজকে সেটা করতে গিয়ে যারা এরা বিজেপিকে ম্যাক্সিমাম ভোটও দেয়, এটাও পর্যন্ত, কারণ এরা ওখান থেকে তাড়া খেয়ে আসে এবং এখানে ভোট দেয়। সুতরাং আজকে যদি রোহিঙ্গা ছড়তে গিয়ে 10,000 ধরেন, 10,000, তার মানে প্রায় 2 কোটি হিন্দুকে বাদ পড়তে হবে। এই বুদ্ধিটা কাদের দিচ্ছে? নিজের গায়ে কুমির মারছে, একেবারে কুড়াল মারছে নিজের গায়ে এই যে বিজেপি। আমি যে কথাটা বারবারই বলছি, তো অভিনন্দন জানানোর কথা, না আমি তো বলছি স্বাগত জানান। না, এই জিনিসটা আজকে থেকে হচ্ছে না, এর কারণও অন্য কিছু। একটা কথা, যে কথাটা বলা হচ্ছে, পশ্চিমবঙ্গ এই লোকগুলো তো এখান থেকে শুধু আসে না। দেবনারায়ণ, আপনার সঙ্গে আমি একমত, কারণ তো অন্য। এক হচ্ছে অর্থনৈতিক কারণ, আর গত 1 বছরের মধ্যে বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা হয়েছে, এটা সবথেকে বড় কারণ এই মুহূর্তে। বড় আজকে থেকে নয়, কিন্তু তৃণমূল আর এই কথাটা বলে না কেন? তৃণমূল বলছে না, আমি তো অর্থনীতির অধ্যাপক হিসেবে আমাকে তো বলেছে, একদম আমি তো অন্য দিকে চলে গেছি। আমার বক্তব্য, আমি তো আমার ও জায়গায় যাবো না, আমি সমর্থন করি সত্য, কিন্তু সত্যটাকে বলতে হবে নিশ্চয়ই। কিন্তু
এখানে বাদ যাবে কারা? স্বচ্ছ ভোটার তালিকা হলে ওই যে বলছে না ওই শান্তনু ঠাকুর মতুয়াদের কার্ড দিচ্ছে সেই জন্য তারা পরে আসলেও ভোটার হবে। কজন ভোটার হয়েছে? নতুন এসে কটা ভোটার বেশি হয়নি, ভোটার বেশি হয়নি। এরা মারা পড়বে, হিন্দুরা বেশি বুঝতে পারছে না কোথায় হাত দিয়েছে। রোহিঙ্গা বলে ভুল করছে। আমি সত্য কথা নিশ্চয়ই প্রধান বিরোধী দলকে ভুল করতে দিন না। আপনি উত্তেজিত হচ্ছেন কেন? টেবিলটা তো প্লাস্টিকের, বলছে যে ভেঙে যাবে। কেন বলছি? রোহিঙ্গা মুসলমানদের বাঁচাতে হাঁটছেন মুখ্যমন্ত্রী নয়। আপনারাই আজকে যদি ভোটার টাকা স্বচ্ছ তৈরি করেন, বিজেপিও 10-এ নেমে আসবে। বিজেপির ভোট 10টার বেশি আসন পাবে না। আমি বলছি অ্যাকশন উইথ আ ভেরি সিরিয়াস নোট। দেবনান্দা, আপনি আপনার তত্ত্বে মানে একদম অটুট থাকুক, কিন্তু আমার বক্তব্য তাহলে তৃণমূলের দিক থেকে কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ নেই, কারণ নিবিড় সমীক্ষা হলে বিজেপি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আপত্তিটা কিসের? ওহো, তাহলে আমার বক্তব্য তালিকা রিভাইজ করতে আপত্তিটা কিসের? কোথায় আপত্তিটা? আমি বলি কেন বলছে। ওরা কিন্তু অন্য হিন্দু ভোটের জায়গায় যাচ্ছে না, ওরা মুর্শিদাবাদ, মালদা কয়েকটা জায়গায় যাচ্ছে, অন্য জায়গায় কিন্তু বলছে না পুরোপুরি রিভাইজ হোক। আপনি ওদেরকে জিজ্ঞাসা করুন, সমস্ত পশ্চিমবঙ্গ ওরা রিভাইজ করতে চাচ্ছে না, ওরা চাচ্ছে কয়েকটা। দাদা, এটা কি সম্ভব? আমি বলছি কেয়া বা বিজেপি কি বলছে ইস্যু নয়, কিন্তু কয়েকটা আসনে রিভাইজড হবে, বাকি পশ্চিমবঙ্গের অন্য আসনে হবে না, এটা সম্ভব নাকি? রিভাইজ করতে হবে, এইটাই আমি সে কথাটা বলছি। রিভাইজ যদি অন ক্যামেরা তো বলছে পশ্চিমবঙ্গে বিহারের মতো রিভিশন হোক, এ তো আসন পাচ্ছে না। বিহার মডেলের কথা বলছে। বিজেপি কিন্তু পুরো রিভিশন অল ইম্পর্টেন্ট বলে বলছে না। যেখানে যেখানে মুসলমান ভোটার আছে সেইগুলো রিভিশন। আপনি জিজ্ঞাসা করুন, দারুণ পয়েন্ট। আচ্ছা শুনেছি আমি। সুমন দার কথা বলি, যদি রাজ্যের সরকারি অফিসারদের হাত পা না বেঁধে রাখেন, তাহলে বিজেপি চাক কি না চাক গোটা পশ্চিমবাংলার প্রতিটা বুথের ভোটার তালিকা রিভাইজ করা সম্ভব। এবং তার জন্য খালি বিজেপিকে লাগবে না, তৃণমূল যদি মনে করে, যদি তৃণমূল মনে নাও করে, ধরো আমি বলছি আমাদের কথা, আমরা বামপন্থীরা, আমরা শুধুমাত্র কলকাতার 141টা ওয়ার্ডের 36,000 খালি মৃত ভোটারের নাম জমা দিয়ে এসেছিলাম ইলেকশন কমিশনে। এবার আমি কথাটা বলছি কি, এর আগে একটা বলার সময় একটা কথা আসলো যেটা কেন্দ্রের সরকারের হাতে থাকে। বুয়াদা বলেছেন, বুয়াদা আমার জন্মের আগে থেকে রাজনীতি করছেন, উনি আমার থেকে অনেক ভালো করে এটা জানেন। ডেফিনেটলি ভোটার লিস্টের কাজটা কেন্দ্রের সরকারের তথাকথিতভাবে হাতে থাকে, কিন্তু কাজটা বকলমে করে রাজ্যের অফিসাররা। প্রতিটা জেলার ডিএম, বুথ লেভেল অফিসার, একদম, এবং খালি বুথ লেভেল অফিসার তো বটেই, এক সেকেন্ড, প্রত্যেকটা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটই হচ্ছেন সেই জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার। রাজ্যের সরকারের আধিকারিকদের কাছে যদি ইনস্ট্রাকশন না থাকে যে আমার রাজনৈতিক কারণে তুমি এই নামকে রাখবে আর ওই নামকে বাদ দেবে, তাহলে যে কোনো রাজনৈতিক দল চাক কি না চাক ভোটার লিস্ট সংশোধন হওয়া সম্ভব। আর আমি তোমাকে শেষ একটা কথা বলছি, আমাদের পার্টি থেকে আমরা এটা বহুদিন ধরে দাবি করে আছি, ধরো আজকে কেউ যদি মারা যায়, কেমন, আমি যদি আজ মারা যাই, আমার শ্মশানে সৎকার হোক, যাই ওই কথা বলছি, যেই মারা যাবে শ্মশানে হোক কি কবরস্থানে হোক, যেখানেই সৎকার হোক না কেন, সেটা তো সরকারি জায়গা, এবং ডেথ সার্টিফিকেটটা সরকার, মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত থেকে ইস্যু করা হয়। কেন এই সিস্টেমটা আমাদের দেশে হবে না? যে মুহূর্তে একটা কর্পোরেশন কি মিউনিসিপ্যালিটি কি পঞ্চায়েত থেকে একজন মানুষের ডেথ সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে, সঙ্গে সঙ্গে তার ইন্টিমেটেশন চলে যাবে সেই ব্লকের ইলেকশন অফিসে, যাতে নামটা অটো ডিলিটেড হয়ে যায় লিস্ট থেকে। এইভাবে হাজার হাজার, এই 6,000 কালীগঞ্জে বলা হলো, ঠিক যেভাবে আমি বলছি শতরূপ, ঠিক যেভাবে আজকে কলকাতা কর্পোরেশনের এলাকা, আমি জানি না রাজ্যে হয় কিনা, কলকাতা কর্পোরেশন এলাকায় কোনো নার্সিংহোম, হাসপাতালে একটা শিশুর জন্ম হলে সেটা অটোমেটিক্যালি যে মুহূর্তে বার্থ সার্টিফিকেট ইস্যু হবে সেই মুহূর্তে সিস্টেমে চলে যাবে। 10 বছর আগে, 15 বছর আগে এটা সম্ভব ছিল না, আজকে সম্ভব। এই যে এইগুলো করা হচ্ছে না, খুব সহজ অবভিয়াস কাজগুলো না করে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তাদের কারচুপি করার এই যে পথ খুলে রাখা হচ্ছে, তার ফলে কিন্তু আজকে এই ঘটনাগুলো ঘটছে। 2011 থেকে 2021 পর্যন্ত 46টা সীমান্তবর্তী বিধানসভায় 40% ভোটার বৃদ্ধি পেয়েছে। এটা কি স্বাভাবিক? থামুন না, চিৎকার করবেন না, দেবনারায়ণ বাবু, চিৎকার করবেন না। অসুবিধা কি আছে? একদম ঠিক না, শুধুমাত্র মানে এখনো সুযোগ পাননি বলার জন্য নেই বলে তো নয়। সমীর রায় এবং রবীন্দ্রনাথ ভট্টাচার্য, আমি এই দ্বন্দ্ব এইখানে ফুল স্টপ লাগালাম। আমার পরের প্রতিবেদন আপনাদের সামনে আনলাম, সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিক। আজকে আরো একবার সেই পরিযায়ী শ্রমিক রাজনৈতিক বিতর্কের অংশ হলো। দেখুন, বাঙালিদের উপর আপনাদের এত রাগ কেন? কি করেছে বাঙালিরা আপনাদের? তো বাংলাতে আমরা কথা বলি, উনি তো ফেক,
শুক্রবার রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। তার আগে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালি হেনস্থার ঘটনাকে সামনে রেখে বাঙালি আবেগে শান দিয়ে রাজপথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার বিজেপিকে বাঙালি বিরোধী বলে দাবি করলেন তিনি। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয় সেখানে রেখে দেবে। এমন গোপন সার্কুলার দেওয়া হয়েছে যে সেটা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত জেনে গেছেন। যেটা সব থেকে বড় বিষয় হিসেবে সামনে উঠেছে সেটা হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে অসংখ্য বাঙালি তারা বিভিন্ন জায়গায় কাজ করেন। তার একাংশের পরিচয় নিয়ে সন্দেহ ওঠাতে তাদের বিভিন্ন পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। এই যে যাচাই করার যে পরিস্থিতি তৈরি হয়েছে এর পেছনের কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের জনবিন্যাসের পরিবর্তন। বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের স্বর্গে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। মিছিলের শুরু থেকে শেষ বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে বাঙালি আবেগকে হাতিয়ার করে তৃণমূল। ফিরাদ হাকিম থেকে অরূপ বিশ্বাস, তৃণমূলের প্রথম সারির নেতাদের গলায় ঝোলানো প্ল্যাকার্ডে লেখা ছিল এই বয়ান, সঙ্গে স্লোগান বাঙালিদের আপনারা কি করছেন যারা বাংলা ভাষায় কথা বলছে, लेकिन आप क्यों हमारा लोगों का ऊपर टर्चर कर रहा है? बांगालीদের উপর অত্যাচার কেন? सेंट्रल गवर्नमेंट को याद होना चाहिए हमारा स्टेट में भी 1.5 करोड़ से ज्यादा माइग्रेंट वर्कर्स है, तो आप क्यों हमारा 22 लाख अगर बाहर में है तो हमारा इधर में 1.5 करोड़ है। सोच लीजिए, हम इज्जत देते हैं और आप बेइज्जत करते हैं। আপনি বাঙালি 26,000 ছেলে যখন ছেলে মেয়েরা বাংলায় কাঁদছিল নবান্নর সামনে, আপনি দেখা না করে বুড়া আঙ্গুল দেখিয়ে শিবপুর পুলিশ লাইনে নিয়ে গেছেন। ওরা বাংলা ভাষায় কথা বলছিল না। আপনি প্রকৃত বাঙালিদের মেধা শিক্ষা সব তছনছ করে দিয়েছেন। ডাক্তার বোন অভয়া, তিনিও একজন বাঙালি মেয়ে ছিলেন, বাঙালি বাড়ির কন্যা ছিলেন। আপনি সবার হতে পারেননি। তৃণমূলের হাতিয়ার বাঙালি আবেগ, বিজেপির অস্ত্র পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের অনুপ্রবেশ। বিধানসভা ভোটের লড়াইয়ের অভিমুখ কি তাহলে স্পষ্ট? আশাবুল হোসেন, রুমা পাল ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আলোচনার এই অংশে আমি বলবো পরিযায়ী শ্রমিকদের আজকে মুখ্যমন্ত্রী ডেকেছেন, কিন্তু এই প্রথম নয়। এর আগে 2021 সালের 25শে অক্টোবর শিলিগুড়ির প্রশাসনিক বৈঠকে একেবারে পরিযায়ী শ্রমিকদের তিনি ডাক দিয়েছিলেন। আমি দ্রুত একবার দেখে নেব। অনেক ইয়াং ছেলেরা আছে এখানে ওখানে সেখানে কনস্ট্রাকশনের কাজ করতে চলে যাচ্ছে। এটা বিশেষ করে মেদিনীপুর আর বাঁকুড়া আর কুচবিহার, এই আলিপুরদুয়ার, মানে দু একটা জায়গায় প্রবণতা আছে, উত্তর দিনাজপুরেও আছে। এদের ধরে বলো যে তোমরা এইটা দায়িত্ব নিয়ে করো। ওর কী দরকার এখানে ওখানে যাওয়ার? ওখানে যে ভাড়া লাগে, ওখানে যে খাওয়ার খরচা হয়, ওখানে যে জীবনের ঝুঁকি থাকে, এখানে তো সেটা নেই। বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় পড়াশোনা, বিনা পয়সায় স্বাস্থ্য, ঘরে লক্ষ্মীর ভাণ্ডার, ছেলে মেয়েদের ভবিষ্যৎ এখান থেকেই হবে। আজকেও মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেছেন যে অমর্যাদা নিয়ে থাকবেন না, প্রবাসে ফিরে আসুন। কিন্তু আমার বক্তব্য যে ফিরবেন কেন? দক্ষিণ ভারত, উত্তর ভারত, পশ্চিম ভারতে মজুরি অনেক বেশি। এরা তো যাচ্ছেন মজুরির জন্য। ওই যে সরকারি পরিসংখ্যান বলছে, এটা ভাগ্যিস অনুষ্ঠানের শুরুর অংশে বলিনি, তাহলে শতরূপ আরও 30 সেকেন্ড বেশি চাইতো। সেটা হচ্ছে এই রাজ্য থেকে সরকারি পরিসংখ্যান অনুযায়ী সব থেকে বেশি সংখ্যক মানুষ যান কেরলে।
আমি বলছি এমনকি উড়িষ্যাতেও যাচ্ছে। তামান্নার বাবার উদাহরণ প্রায় রোজই দিচ্ছি। মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চান বলে একটু বাড়তি রোজগারে তো খুব যন্ত্রণা বুকে নিয়ে পরিবারকে, স্ত্রীকে, বৃদ্ধ বাবা মাকে, পুত্রকন্যাকে রেখে তাদের যেতে হচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে একটা রুটি থাকলে অর্ধেক খাবো। ওরা তো আস্ত রুটিটা খেতে এবং তার ক্রয় ক্ষমতার জন্য অন্য রাজ্যে গিয়ে এত যন্ত্রণা সহ্য করে তারা চাকরি করছেন। সমীর রাইচের কাছে এইটাই আমার প্রশ্ন থাকবে যে রুটি ভাগ করে খাওয়ার জন্য নয়, রুটি একটা আস্ত কেনার ক্ষমতার জন্য অন্য রাজ্যে যাচ্ছেন। তার কারণ অধিকাংশ রাজ্যে মজুরি আমাদের পশ্চিমবঙ্গের থেকে বেশি। এই বাস্তবতা কি পাল্টানো যাবে? যদি পাল্টানো যাবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে একমত, সে তো চমৎকার, কিন্তু তা কি যাবে? অর্থনৈতিক বাস্তবতা কি তাই বলে? দেখো সুমন, প্রথম তো আমার মনে হচ্ছে যে আমি 5 মিনিট নীরবতা পালন করি, তার কারণ মানে যা যা চিৎকার চেঁচামেচি শুনলাম, ক্লান্ত হয়ে উঠেছিলাম। তার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বললেন, আমার দেখে সত্যি বিশ্বাস করে আমার গর্ব হচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি কোথাও ভুল করছি না তো, বা আমরা যারা ওনার বাজে কাজে সমালোচনা করেছি আমরা ভুল করছি না তো। কি অমায়িক যে আপনারা পরিযায়ী শ্রমিক, এই বাচ্চা ছেলেগুলো এইখানে এসে একটা কিছু করুক, আমরা করে দেবো, এখানে বিনা পয়সায় সমস্ত কিছু পাবে। কি করে দেবেন? একটা সিন্ডিকেট করে দেবেন, একটা তোলাবাজির ব্যবস্থা করে দেবেন, আমরা অর্ধেক খাবো, আপনারা অর্ধেক খাবেন। বকলমে তাই দাঁড়ায়, যেটা গোটা রাজ্যে চলছে। এখানে সুস্থ মতো কোনো ছেলে মেয়ে কাজ করতে পারবে? কোনো কাজ সুস্থ মতো কোনো ইন্ডাস্ট্রি করতে পারবে? যেখানে শিক্ষিত ছেলেরা আপনাদের অপকর্মের জন্য আজকে 30,000 ছেলে মেয়ে বাইরের রাস্তায় দিনের পর দিন, বছরের পর বছর জল বৃষ্টিতে পড়ে আছে বাচ্চা নিয়ে। আপনি বলছেন পরিযায়ী শ্রমিকদের আপনারা চলে আসুন, আর ওরাও অত বোকা নয়, ওরা চলে আসবে না। এটা আমরা হলফ করে বলতে পারি। ওরা জানে এই বাংলায় ঢুকলে একেবারেই শেষ, ওখানেই যদি বা একটু রুটি পাই, এখানে আসলে সেটাও শেষ। কারণ পশ্চিমবাংলাটা এখন যেইখানে আপনারা নিয়ে গেছেন, আপনাদের এত বড় কথা ভোটের জন্য, এগুলো আমি দেখছিলাম। দেখো শুনুন, আমার সবচেয়ে খারাপ লাগে যে আমরা তো এই মাননীয় মুখ্যমন্ত্রীকে বা তার দলকে এনেছিলাম গোটা বাংলার মানুষ বহু সম্মান দিয়ে, বহু আশা নিয়ে। আজকে কথায় কথায় উনি প্রতি মুহূর্তে, একটু আগে উনি হিন্দিতে ভাষণ দিচ্ছিলেন। আমরা কি ভুলে গেছি? এখানকার হিন্দিভাষীদের উনি একটা সময় বলেছিলেন যে আপনারা এখানকার খান, আপনার, এবং তাদেরকে থ্রেট করা হয়েছিল। আমরা সেদিন ভাবিনি যে আমাদের স্টেটের বাঙালিদের যদি অন্য স্টেটে এরকম করা হয়, তখন আমরা কোথায় যাব? আজকে উনি যদি সত্যি বাঙালিদের উপর যেটা হচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপরে, আমরা কেউ মানতে পারছি না। বা বাংলা বললে বাঙালিকে বাংলাদেশে পাঠিয়ে দেবো, আমরা কেউ মানতে পারছি না। ওনার সাথে একমত। আমার কথা হলো, উনি কেন প্রধানমন্ত্রীর সাথে কথা বলছেন না? উনি কলকাতার রাস্তায় হাঁটলেই প্রবলেম সলভ হবে। উনি কেন সেখানকার স্থানীয় যে মুখ্যমন্ত্রীরা আছেন যে যে রাজ্যের, তিনি কেন কথা বলছেন না? কেন প্রয়োজনে ওখানে গিয়ে কথা বলছেন? উনি কেন খালি ভোটের জন্যে লোক দেখানো এই হাঁটা, এটা করে করে বাংলাটাকে আপনারা শেষ করে দিয়েছেন। পরিযায়ী শ্রমিক হয়েছে কার জন্যে? এই রাজ্য সরকার। শুধু সমিতদা, ওনারা প্রবাসে পাড়ি দেন ঠিকই, কিন্তু পরিযায়ী শ্রমিক। হ্যাঁ, পরিযায়ী শ্রমিক। এই পরিযায়ী শ্রমিকরা তৈরি করেছেন কারা? আগে কি যায়নি? গেছে। আগে খালি শিক্ষিত একটা শ্রেণী বেশি যেত, আর একটা ক্লাস যেত অতি অবশ্যই। উনি বললেন নির্মাণ কাজে যারা যায়, নির্মাণ কাজে যারা যায় তাদের এখানকার রোজগার, তাদের যে অর্থনৈতিক অবস্থা দ্বারা, সেটা অন্যদের রাজ্যে বেশি, সেটা আমরা সবাই জানি। কিন্তু সেই জন্য নয়, তারা এখানে আসতে ভয় পাচ্ছে যে এখানে এসে করবোটা কি। যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে অর্ধেক রুটি আমরা খাবো, অর্ধেক তোমরা খাবে। আর পাড়ায় পাড়ায় গিয়ে দেখো না, গোটা পশ্চিমবাংলায় অর্ধেক না, 1.5খানা 2খানা রুটি থাকলে 1.25 রুটি কেড়ে নেয়। 1.25 রুটি। আমি একদম জেনে শুনে কথাটা বলছি। সেইখানে দাঁড়িয়ে আজকে উনি বলছেন, উনি কোথায়, এটা তো বলতে পারছেন না। এটা তো বলতে পারছেন না যে 30,000 যারা সত্যিকারের যোগ্য তাদের কি হবে। এটা তো বলতে পারছেন না যে আমাদের রাজ্যে যে মহিলাদের উপর অত্যাচার হচ্ছে তার কি হচ্ছে। উনি এইখানে রাস্তা দিয়ে হাঁটছেন কেন? সামনে ইলেকশন। কেন উনি কেন ইউপিতে যাচ্ছেন না? কেন কি ওখানকার মুখ্যমন্ত্রীর সাথে কথা বলছেন না? কেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সাথে কথা বলবেন না? উনি রাজ্যটা। আর আমরা বলছি যে দেখো, আমাদের যে অনুপ্রবেশকারী, এটা ঘটনা না। আজকে মুখ্যমন্ত্রী বলেছেন আমি দিল্লিতে যাব, ইউপিতে যাব। আমার কথাটা ফিনিশ করছি। অনুপ্রবেশকারীদের মধ্যে নিঃসন্দেহে এটা বিএসএফ এর কাজ, এবং এটা কেন্দ্রীয় সরকারের অতি অবশ্যই একটা গাফিলতি বা ভুল। কিন্তু আমরা কেউ মানতে পারি যে রাজ্য সরকারতে জমিগুলো দেওয়ার কথা, যেখানে ফেন্সিং হবে, অধিকাংশ ক্ষেত্রে আজ অব্দি জমি দিতে পারেননি। ওনার ইগো,
যেখানে একটা মেট্রো রেল আটকে থাকে যোগাতে দীর্ঘদিন, খালি ইগোর জন্য। ওনার ইগোতে আমাদের সর্বনাশ হচ্ছে, ওনার হয়তো লাভ হচ্ছে, কিন্তু আমাদের শেষ হচ্ছে। আমি শুধু সমীরবাবুর শেষ পোর্শনটা ধরে একটা কথা বলি, এই যে আহমেদাবাদের প্লেন অ্যাক্সিডেন্টটা হলো, 30 একর জায়গা ইন্ডিয়ান এয়ারপোর্ট অথরিটি গুজরাট গভর্নমেন্টের কাছে 2018 সাল থেকে চেয়ে বসে আছে। কেন দেওয়া হয়নি? কই সমীরবাবু, আপনি তো বললেন না কথাটা। ডবল ইঞ্জিনের আপনি কথাটা ঘোরাচ্ছেন কেন? ডবল ইঞ্জিনের সরকার, তাহলে মানুষগুলো আপনি এখানকার কথা বলুন। আরে বলছি তো, পশ্চিম বাংলার কথা বলুন। বলছি, তাহলে ভারতবর্ষের এত পরিযায়ী পশ্চিম বাংলার কথা বলুন কেন? আপনি খবর রাখেন না? আমরা যারা ওই বাইপাসের ওপর দিয়ে চিংড়িঘাটার ওই ফ্লাইওভার দিয়ে যাতায়াত করি, ঠিক বাদিকে মেট্রোর একটা জায়গা শুধুমাত্র 3টে পিলারের জন্য ওই পুরো প্রকল্পটা আটকে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার ঘৃণ্য রাজনীতির জন্য সেই ওই জায়গাটা উনি দিচ্ছেন না, করতে দিচ্ছেন না। কেন? রাস্তা একটা দিন কি দুটো দিন রাস্তাটা বন্ধ রাখতে হবে, উনি দিচ্ছেন না। আর একটা কথা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমি এটা নিয়ে বলতে চাই। উনি বলছেন যে রেশনের কথা, উনি বলছেন পরিযায়ী শ্রমিকরা বলছেন যেতে পারি, কিন্তু কেন যাব? কারণ পশ্চিমবঙ্গে এলে ওই আর্থিক রুটি খেতে হবে। ওই এখানে শিল্প কি আছে? চপ শিল্প, ঘুগনি শিল্প। নিজের বাড়ি লোকেদের পাঠাবে ঘুগনি শিল্প করতে, আমি ওর নিজের বাড়ি লোকেদের আর রেশনের কথা বলছি। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার জন্য গত 5 বছর ধরে এই রাজ্যে শুনতে পারবেন না। আমি আসছি। আজকের আনন্দবাজার পত্রিকা খুলে দেখুন কি আছে। 22 লক্ষ মানুষের চাকরি নাকি হয়েছে ভারতবর্ষে, যেখানে 22 কোটি হওয়ার কথা। তুমি যে কথাটা শুরুতে বললে এবং যেটা সমীরদাও বললেন, আমার কথাগুলোর সাথে কোনো আপত্তি নেই যে একজন পরিযায়ী শ্রমিককে পরিযায়ী হতে হচ্ছে। কেউ শখ করে নিজের পরিবার ছেড়ে বাইরে কাজ করতে যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝবেন না তাকে কেন যেতে হচ্ছে। কিন্তু মুশকিলটা, প্রশ্নটা হচ্ছে এখানে সেইটা নয় ওখানে গেলে 2 পয়সা বেশি পাবো কম পাবো প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে আমি যদি পরিযায়ী শ্রমিক নাও হয়ে থাকি, আমাকে কেন বাঙালি হওয়ার অপরাধে ভারতের মধ্যে বিদেশি হিসেবে স্বীকৃতি পেতে হবে? এইটার উত্তর এইটা নয়। সবার কাছে যাব, এখনো একজন বলার সুযোগ পাননি। আমি অধ্যাপক রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে যাব, কিন্তু সমীর দা, ইনফ্যাক্ট আমার খুব ইন্টারেস্টিং লাগছিল সমীর বনাম সমীরের লড়াই। কিন্তু আমি বলছি নেমসেকের রসিকতাটুকু বাদ দিয়ে, যে সমীর দা প্রশ্ন তুলছিলেন যে কেন উনি ফোন করছেন না। আমি বলছি শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যে ফোন করতে হবে না। আজকে যে খবর সন্ধেবেলা সমস্ত চ্যানেলে দেখা গেল, সেটা হচ্ছে পাঞ্জাবে ঠিক এই যেটা নিয়ে আমরা এত বড় অনুষ্ঠান করছি, পরিযায়ী শ্রমিককে বাংলা বলার অপরাধে পাঞ্জাবের আপ সরকার গ্রেফতার করেছে। এই আপ সরকার তো আমরা যতদূর জানি কেজরিওয়ালের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অত্যন্ত সুমধুর। কেন ফোন করে বলছেন না যে বিজেপি শাসিত রাজ্য নয়, পাঞ্জাবে সরকার পরিযায়ী শ্রমিকদের কেন গ্রেফতার করবে? এবং এই বাংলাদেশি সন্দেহে এবং জাল নথির কথা তারা বলছেন। ভগবন্ত মানের প্রশাসন মনে করছেন যে নথি দ্বারা দেখাচ্ছেন তারা জাল। এ বড় বিচিত্র। তার কারণ শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী, তার দেয়া সার্টিফিকেট তারা মনে করছেন মূল্যহীন। মহারাষ্ট্র সরকার অ্যাকশন নিচ্ছেন। এবং এর পাশাপাশি রাখুন সেই আমাদের বিষয় যে অনুপ্রবেশ। আমি রবীন্দ্রনাথদার কাছে যাব, যে একদিকে আবার বলছি এই বাঙালি কে বাংলাদেশি বলে তকমা লাগিয়ে দেওয়া, আরেকদিকে অনুপ্রবেশ। কি ভয়ঙ্কর ঘটনা। দীর্ঘ 2 দিন ধরে আমরা অনুষ্ঠান চালিয়েছিলাম, সেটা হচ্ছে ঝিনাইদহের সাংসদ আনোয়ার উল আজিম 2024 সালের মে মাসে নিউ টাউনের অভিজাত আবাসনে খুন করা হয়েছিল এবং ভয়ঙ্করভাবে সেই ডিটেলসে আমি আর যাচ্ছি না। হাড় মাংস সব আলাদা করে বাংলাদেশের সাংসদকে খুন করা হয়েছিল। তারপরে দেখা গেল, আমি ওই খাগড়াওয়ার কিংবা সাদরাহির কথা বলছিলাম, যে এই জঙ্গি থেকে অপরাধের জায়গায় যারা এসেছে তারা সীমান্ত টপকে, কোনো ভিসা ট্রেন বা বাসের ব্যাপার নয়, সীমান্ত টপকে এসে সাংসদকে খুন করে তারপর চলে গেছে। আমরা জানতেও পারিনি। এবং আমাদের এখানে সেই ভয়ঙ্কর নৃশংস হত্যাকাণ্ডটা হলো আমরা পরে, ঘটনার মিটে যাওয়ার অনেক পরে জানতে পারলাম। আমি বলছি এইটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সীমান্তের সুরক্ষা যার দায়িত্ব বিএসএফের, এবং জাল নথি যার দায়িত্ব এই রাজ্যের প্রশাসনের, কোথায় তৈরি হচ্ছে। পরের বক্তব্য রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সুমন, ওই কাকদ্বীপের ঘটনাটা, মানে কাকদ্বীপের কলোনি, হ্যাঁ, এই কথাটা শুনে কলোনি এই টার্মটার উপর আমার একটা আকর্ষণ হলো। হ্যাঁ, কলোনি এক সময় ছিল বাইরের কোনো দেশ এসে কোনো দেশে আসলে তখন আমরা কলোনি বলতাম।
পরবর্তীকালে এলো উপনিবেশ, পরবর্তীকালে এলো রিফিউজিরা কোনো একটা এলাকায় বসলে আমরা কলোনি বলতাম। এখন শাসক দল কোনো একটা জায়গায় কোনো লোক বসালে আমরা তাকে কলোনি বলি। আসলে ভোটের বাদ্যি বেজে গেছে বলি আমরা কলোনি নিয়ে এখন সাংঘাতিকভাবে আলোচনা করছি। দেখুন, ভোটের বাদ্যি এমন একটা জায়গায় পৌঁছেছে, মুখ্যমন্ত্রী পদযাত্রা করছেন, শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনে 50 জন এমএলএ নিয়ে পৌঁছে যাচ্ছেন, প্রধানমন্ত্রী স্বয়ং 18 জুলাই চলে আসছেন, আর 21 জুলাই তো তারপরে মুখ্যমন্ত্রীর মেগা র্যালি আছেই। এই জায়গাতে দাঁড়িয়ে অদ্ভুতভাবে দুটো দল, মানে যুদ্ধবান দুটো দল যারা একে অপরের বিরুদ্ধে প্রত্যেকটা ক্ষেত্রে লড়াই করছে, সেই দুটো দল তারা অর্ধেক চালচিত্র নিয়ে, বাংলার অর্ধেক চালচিত্র নিয়ে লড়াইটা করছেন। দেখুন, বাঙালি বিভিন্ন বাইরের বিভিন্ন রাজ্যে নিপীড়িত হচ্ছে, অপমানিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, এটা আমারও অস্মিতায় লাগে, আমিও অপমানিত বোধ করি। এবং মুখ্যমন্ত্রী খুব সঠিক কাজ করেছেন, পদযাত্রা করেছেন এবং সেটাকে মুখর হয়ে তুলে ধরবার চেষ্টা করেছেন। কিন্তু তার সঙ্গে একই সঙ্গে উনি যেমনভাবে 2005 সালের 4 আগস্ট লোকসভার মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন যে বাংলাদেশে অনুপ্রবেশ একটা ডিজাস্টারের জায়গায় পৌঁছে গেছে, এখন আমরা ভোটার লিস্টে বাঙালি এবং ভারতীয় এবং বাংলাদেশি দুজনকেই দেখতে পাই, সেটা আজও উনি বলুন না। আর একবার একটা মিছিল করুন, একটা পদযাত্রা করুন, একটা মিছিল করুন, মুখর হন, দুটো ইস্যুকে একসঙ্গে নিয়ে করুন। আবার অন্যদিকে দেখুন, শুভেন্দু অধিকারী এটা নিয়ে বলছেন, অথচ বিজেপি রাজ্যগুলোতে বাঙালি একের পর এক জায়গায় হেয় হচ্ছে, অপমানিত হচ্ছে, সে নিয়ে শুভেন্দু অধিকারী কোনো কথা বলছেন না। অর্থাৎ তাহলে কি এটা আমরা ধরে নেব যে বেঙ্গল বিজেপিতে এমন কোনো বড় নেতা এখনো হয়নি যিনি কেন্দ্রীয় নেতৃত্বকে সমঝে দিতে পারেন? অর্থাৎ তারা এখনো চুপ, কেন্দ্রীয় নেতা এমন তো নয় শুভেন্দু অধিকারীর বুকে লাগছে না, বা এখানে কেয়া বসে আছেন তার বুকে লাগছে না, এটা তো হতে পারে না। বাঙালি হিসেবে এদের বুকেও লাগছে, তাহলে তারা বলতে পারছেন না কেন? তাহলে এমন কেন্দ্রীয় নেতৃত্বকে সমঝে দেওয়ার মতো বেঙ্গল নেতৃত্ব এখনো জন্মায়নি, অর্থাৎ গুজরাট এখনো সেখানে ডমিনেট করছে। আসলে আমরা কোথায় তাহলে দাঁড়িয়ে? আমরা যে জায়গায় দুটো ইস্যুই সাংঘাতিক গুরুত্বপূর্ণ, এখানে ইস্যুগুলোকে ভাবতে হবে। বাড়ি বাড়ি গিয়ে বিজেপি সমীক্ষা চায়, খুব ভালো কথা, ঠিক তেমনি এই যে অপমান, এটার বিরুদ্ধে তাদেরকেও সোচ্চার হতে হবে। শুধু কলোনির দিকে তাকালেই চলবে না। আবার অন্যদিকে 22 লক্ষ, আজকে মুখ্যমন্ত্রী বলছেন 22 লক্ষ পরিযায়ীকে আবার ফিরে আসবার কথা বলছেন। এই পরিযায়ী শ্রমিকদের কথা উনি এখন বলছেন, তো কেন যেতে হচ্ছে? দেশের মধ্যে শিল্পটা কোথায়? একটা শিল্প নেই। সিঙ্গুরকে টুকরো টুকরো করে ভাঙলেন, সেদিনের কথা আপনাদের মনে নেই? সিঙ্গুরটাকে টুকরো টুকরো করে ভাঙলেন, তারপর আর একটা শিল্প আসেনি। প্রত্যেক বছর মৌয়ের গল্প শুনি 74,000 কোটি টাকা, 75,000 কোটি টাকা। শিল্প না থাকলে শ্রমিকরা কোথায় যাবে? তারা কি আইএস আইপিএস হবে? সুতরাং আনস্কিল লেবার, তাদেরকে বাইরে যেতে হবে। আমি বলবো এই অর্ধেক চালচিত্রে কলোনি বসানোর রাজনীতি ছেড়ে, ভোট রাজনীতি ছেড়ে বাংলায় শিল্প গড়ুন। বাংলার দুটো ইস্যু নিয়ে সবাই আমরা সোচ্চার হই, এইটাই আমাদের আসল দাবি হবে, এটাই সাধারণ মানুষ চাইছে এই মুহূর্তে। রবীন্দ্রনাথ দা যে জায়গা থেকে শুরু করলেন যে আর 7 থেকে 8 মাস পরে ভোট, আজকে মোটামুটি গত 48 ঘন্টার একটা রূপরেখা যদি দেখেন, প্রত্যেকটা ক্ষেত্রে সামনে এলো কিন্তু সেই ভোটের রাজনীতি। পরের প্রতিবেদন। দিল্লিতে অত্যাচার হলে দিল্লিতেও প্রতিবাদ হবে, এখানেও হবে। ইউপিতে অত্যাচার হলে ইউপিতেও প্রতিবাদ হবে, এখানেও হবে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে বাঙালি অস্মিতাকে হাতিয়ার করে ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার চলতে থাকলে সারা দেশে ঘুরে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তিনি। अगर आप मेरे को डिस्टर्ब बंगाल को करेंगे, हम पूरा हिंदुस्तान में घूमेंगे, हमको आप रुकने नहीं सकते हैं। हम देखेंगे आपको कितना डिटेंशन कैंप में आपको ले जाएंगे। পরিষ্কার বলছি, সতর্ক বার্তা দিয়ে গেলাম, মারবো না, কাটবো না, আপনাদের মতো ভাষা বিকৃতও করব না। যদি না থামেন তাহলে আগামী দিন আপনাকে থামতে কি করতে হবে, থামতে কি করা দরকার সেটা বুঝে নেবেন। এখানে যে মুর্শিদাবাদে যে বাঙালি হিন্দুদের ওপর হেনস্থা হলো, ওই উনি তো গেলেন না।
আজকে অভয়ার যে এত এরকম এখনো পর্যন্ত আর বিচার হলো না, তিনি তো একবারের জন্য উনি বলতে পারছেন না, কসবা কাণ্ডের জন্য তো উনি একবারের জন্য রাস্তায় নামতে পারছেন না। সুতরাং এই ধরনের কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে, আর কিছুই না। আজকের পথে নামাটা মানে মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় ফের শোনা গেল খেলা হবে স্লোগান। 2029 সালের লোকসভা ভোট অনেক দূরে, তবু ফের তৃণমূল নেত্রীর গলায় শোনা গেল দিল্লি দখলের হুঙ্কার। আপনারা আমাদের আঘাত করতে পারেন, কিন্তু আঘাত করলে প্রত্যাঘাতটা যে কি হতে পারে সেটা আপনাদের ধারণা নেই। আসছে দিন কিন্তু ভয়ঙ্কর। বিজেপি, তোমরা নিজেরা থাকবে কিনা ক্ষমতায় আগে সেটা বিচার করো, তারপরে তুমি বাঙালিকে মারো। এই বিজেপি জেনে রাখো, খেলা হবে, তৈরি থাকো। বাংলা আমাদের দখলে আছে, থাকবে। আগামী দিন দিল্লি দখলও আমরা করব। 2026 ফর বেঙ্গল, আর তারপরে দিল্লির যে নির্বাচন হবে সেটা আমাদের ইন্ডিয়া টিমেরই হবে। হাতি ঘোড়া রসাতল, ব্যাং বলে কত জল। তো তৃণমূল কংগ্রেস তো কংগ্রেসেরই একটা পার্ট। তো তার যারা রথী মহারথী আছে, রাহুল গান্ধী থেকে শুরু করে যারা বড় বড় রাজ্যে যারা ক্ষমতায় বা বিরোধী দলে আছেন, তারা তো অনেক লাফালাফি করলেন, নরেন্দ্র মোদীকে সরাতে পারেননি। আগামী 25-30 বছর কমসে কম ভারতবর্ষের ক্ষমতা থেকে বিজেপিকে সরাতে তৃণমূল কংগ্রেস পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায় আগে নিজের রাজ্যটা সামলান, 26টা দেখুন। 26 হোক বা 29, কে জিতবে আর কে হারবে তা ঠিক করবে জনতা জনার্দন। আশাবুল হোসেন, সুকান্ত মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেবনারায়ণ সরকার। আচ্ছা, আমি আনন্দবাজার পত্রিকা ডিসেম্বর 2024 একটা 7 পেজ পরিযায়ী শ্রমিকদের গন্তব্যের তালিকায় প্রথম 5-এ পশ্চিমবঙ্গ। মানে পশ্চিমবঙ্গ থেকে 48% পরিযায়ী শ্রমিকরা বাইরে যায়, আবার বাইরের রাজ্য থেকেও পশ্চিমবঙ্গে 48% আসে। তো পশ্চিমবঙ্গ খুব খারাপ। আজকে 5টা রাজ্যের মধ্যে যারা পশ্চিমবঙ্গে আসে, তার মধ্যে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু এই রাজ্যগুলো আছে। একই পরিমাণ আসে পশ্চিমবঙ্গ থেকে যায় এবং তার সম পরিমাণ আসে। আইডেন্টি ম্যাট্রিক্স জানেন, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তার মানেটা কি পশ্চিমবঙ্গ থেকে প্রচুর লোক আসছে, তাতে আজকে যাচ্ছে যা আজকে 50 কিসের 48%? আপনি অধ্যাপক, সেই রাজ্যের আমি কি বলতে এখান থেকে যদি 100টা লোক যায়, দাঁড়ান, যদি এখান থেকে 100টা লোক যায়, তার মধ্যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরে কত রাজ্য আছে? অন্য রাজ্য থেকে 100 বদলে যদি 10 জন আসে, সেই 10 জনের মধ্যে 5টার র্যাঙ্কিং কি সব উল্টোপাল্টা বোঝাচ্ছেন। আর কি করে এইটা এখানে রেলিভেন্ট আজকে আলোচনা? যে এই আলোচনায় যেটা রেলিভেন্ট, আচ্ছা সংখ্যার কথা উনি যখন এলেন, বেশ সংখ্যার, দেবনারায়ণ দা উত্তেজিত হবেন না, 1 সেকেন্ড, না 1 সেকেন্ড, সংখ্যার বেশ সংখ্যার ক্ষেত্রে, আরে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক কথা বলছেন। আমি বলছি, আমি খুব পরিষ্কার ফিগারে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই ফিগারটা বলেছিলেন 50 লক্ষ, নিজের মুখে বলেছিলেন। কবে বলেছিলেন, ঠিক কি ভাষায় বলেছিলেন, এইবার রাখবো আপনাদের সামনে। I will request you that we have already started one app for পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছেন, আপনারা তাদের নিয়ে আসুন। আমরা আপনাদের একটা ডেটা ব্যাংক দিয়ে দেবো এবং সেই ডেটা ব্যাংকে সবাইকে দিয়ে যদি কাজে লাগান, আমি মনে করি অলরেডি দে আর ট্রেন্ড। সো ইউ ডোন্ট নিড দ্য 10 people. Already they are skilled and they are going here and there. More than 50 lakhs people are there. 50 লক্ষর কথা শুনলেন। পশ্চিমবঙ্গ সরকার কোভিডের সময় অত্যন্ত সাধু উদ্যোগ একটা নিয়েছিল, যে একটা পোর্টাল, পরিযায়ী শ্রমিক যারা এই রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছেন তাদের সেই পোর্টালে তারা নিজেরা স্বেচ্ছায় নথিভুক্ত করার কথা। সেই স্বেচ্ছায় নথিভুক্ত, খুব স্বাভাবিকভাবে যে বিপুল পরিমাণ যাচ্ছে তার একটা অংশই তাতে নথিভুক্ত করেছিল। সেই সংখ্যাটা জানেন, 22 লক্ষ।
আমার মনে হয় এই দুটো ফিগার পাশাপাশি রাখলে দুটোই, একটা মুখ্যমন্ত্রীর সরকারি ওয়েবসাইট, একটা মুখ্যমন্ত্রীর নিজের বক্তব্য, ফিগার নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো জায়গাই থাকে না। খুব 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 দ্রুত আমি ব্রিগেডিয়ার দাস, আমি এই পরিযায়ী শ্রমিক থেকে সরে গিয়ে একটা কথা বলবো, কারণ ওটা রাজনৈতিক কথা। সেটা হচ্ছে বাংলাদেশের এখন যা সিচুয়েশন চলছে তাতে জামাত অনেক তাদের বাড়বাড়ন্ত হচ্ছে, এবং কিছু মানে জেলে ছিল টেরিস্ট, তারা বেরিয়ে গেছে, কিছুকে ছেড়ে দেওয়া হয়েছে। এবার লক্ষ লক্ষ লোক যারা ঢুকছে তাদের নিয়ে ভোট ব্যাংক পলিটিক্স হোক, কিন্তু তার মধ্যে 2-4 যদি টেরিস্ট হয় তাহলে সেটার মূল্য কিন্তু আমাদের রাজ্য দেবে অন্যান্য সব রাজ্যের থেকে অনেক বেশি। এবং তার জন্য দরকার আছে কি, ধরুন বিএসএফ বা কেন্দ্রীয় সরকারের যে দল সামনে আছে তাদের দুর্নীতি বা গাফিলতির কারণে যদি হয়, নতুন নিয়মের দরকার আছে, সেটা পাস করতে হবে দরকার স্পেশাল সেশন থেকে। তারপরে যারা আছে গ্রামে, সেটা পুলিশ হোক, কোনো লোকাল পলিটিশিয়ান হোক, এগুলো সব ডকুমেন্ট আছে। তারপরে যারা ডকুমেন্ট বানাচ্ছে এদের জন্য দরকার হলে, যেমন একসময় আমরা টাডা দেখেছি, মিসা দেখেছি, পোটা দেখেছি, পস্কো, অনেক আইন তৈরি হয়, আইন তৈরি করতে হবে, না হলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের। আরেকটা লাস্ট কথা যেটা শতরূপ বলছিল, ডিজিটাল ম্যাপিং করা সম্ভব আমাদের সারা ভারতবর্ষকে। ইটস নট ইম্পসিবল টাস্ক, অলরেডি অনেকটা কাজ হয়ে গেছে, কিন্তু আমরা কোনো একটা কারণে রাজনৈতিক ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে চাইছি না। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আমি একটা গাড়ি পার্ক করছিলাম, সেখান দিয়ে মুখ্যমন্ত্রী যাবেন কোনো একটা ফাংশনে, আমি যেখানে বাজার করছি আমার কাছে পুলিশের ফোন এলো, উনি আমার গাড়ির নাম্বার দেখে, আমার ফোন নাম্বার দেখে বললেন আপনার গাড়িটা আমি একটু সরিয়ে দিচ্ছি, আমি সরিয়ে দিলাম। ইটস ভেরি মাচ পসিবল ইন টুডেজ ওয়ার্ল্ড যে ডিজিটাল ম্যাপিং হবে, কিন্তু হচ্ছে না। এইখানে আমাদের কিন্তু মূল্য দিতে হবে, কারণ আমাদের রাজ্যেতে কোনো রাজনৈতিক দল থাকবে না। যেদিন বোম ফাটবে একসাথে 12টা জায়গায়, যেমন মুম্বাইতে ফেটেছিল, তখন দেখবেন সবাই হাত ছেড়ে দেবে, তখন বলবে আর্মি আনো, এই আনো, আর তারপরে যেটা হবে সেটা রাজনীতি অন্তত থাকবে না আর কি। ভয়ঙ্কর আশঙ্কার কথা, আমরা শুধু চাই যে এই আশঙ্কা মিথ্যে প্রমাণিত। কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট, সঙ্গে সুমন@এটা সুমন দে, প্রচুর মন্তব্য। তারপর অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা ইস্যুতে আসবো। বিদ্যুৎ নস্কর, তিনি বলছেন যে বাংলায় কথা বললেই তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারী, এটা একেবারেই মেনে নেওয়া যায় না। শেখ শামীম লিখছেন যে বাঙালিদের হেনস্থা ও অনুপ্রবেশ দুটোই বন্ধ হওয়া উচিত। সুভাষ ঘোষাজ্জা লিখছেন বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে দলমত নির্বিশেষে সবার পথে নামা উচিত। কৃষ্ণচন্দ্র ভর লিখছেন বাংলায় কথা বলে হেনস্থা হলে তা স্বাধীন ভারতের চরম লজ্জা। মিহির কানুনগো লিখছেন বাঙালিদের জন্য এত দরদ, অথচ হাজার হাজার চাকরিহারা শিক্ষক রাস্তায়। ঠিক এইখান থেকে আমি আমার পরের প্রতিবেদনে আসব, যে প্রতিবেদন আসলে একটা প্রশ্ন করে। আজকে ভাঙড়ে একটা প্রতিবাদ মিছিল হয়েছে। আমাদের খুব স্পষ্ট প্রশ্ন, এই প্রতিবাদটা কাদের বিরুদ্ধে? দেখুন, রাজ্য পুলিশ প্রায় 7 জনকে গ্রেফতার করেছে, তার মধ্যে তৃণমূলের একেবারে নেতা এবং কর্মীরা রয়েছেন। এই খুনের চক্রান্তকারী হিসেবে রাজ্য পুলিশ তাদের বলছে। খুনি বা খুনের চক্রান্তকারীদের বিরুদ্ধে যদি হয় তাহলে তো শাসক দলেরই নেতাকর্মী তারা, তাহলে এই মিছিল কাদের বিরুদ্ধে? আরেকটা সম্ভাবনা আছে, সেটা হচ্ছে ধরা যাক যে এই ভয়ঙ্কর খুন হয়েছে, সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে, এই মিছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা রক্ষা করেন সেই পুলিশের বিরুদ্ধে। তাহলেও আমাদের প্রশ্ন থাকবে, পুলিশ তো তৃণমূল সরকারের অধীনে, তাহলে এই প্রতিবাদ মিছিলে প্রতিবাদটা শাসক দলের প্রতিবাদ মিছিলে, আই রিপিট, তৃণমূলের প্রতিবাদ মিছিলে ভাঙড়ে আজকের প্রতিবাদটা ঠিক কাদের বিরুদ্ধে? আমরা ঠিক স্পষ্ট জবাব পাচ্ছি না। দেখুন পরের প্রতিবেদন। ভাঙড়ে খুন হয়েছেন তৃণমূল নেতা, খুনের অভিযোগে ধরা পড়েছেন তৃণমূলেরই 2 নেতা, আর দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকায় মিছিল করল তৃণমূলী। ভাঙড়ের তৃণমূল নেতা রেজ্জাক খান খুনের প্রতিবাদে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এবং তৃণমূল কর্মী সমর্থকেরা তারা কিন্তু ভাঙড় কলেজ মোড় থেকে ঘটকপুকুর মোড় পর্যন্ত ঠিক এভাবেই ধিক্কার মিছিল করছেন। ভাঙড়ের তৃণমূলের অঞ্চল সভাপতি রাজ্জাক খান হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার ভাঙড়ের কলেজ মোড় থেকে ঘটকপুকুর মোড় পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা মিছিল করে তৃণমূল। নেতৃত্বে ছিলেন তৃণমূলের বিধায়ক, ভাঙড়ের দায়িত্বপ্রাপ্ত নেতা শওকত মোল্লা। খুনের ঘটনায় এখনো অবধি 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ, তার মধ্যে 2 জন তৃণমূল নেতা। খুনিদের মধ্যে কোনো রং বিচার না করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এটাই হচ্ছে আজকের আমাদের দাবি। আমাদের লোক কি কার লোক এসব দেখার দরকার নেই, দল কোনোদিন এসবগুলো সাপোর্ট করে না, যারা খুনি তারা খুনি। তৃণমূলের মিছিল নিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। কাদের বিরুদ্ধে কাদের প্রতিবাদ মিছিল? মানলো কারা? টিএমসি। প্রতিবাদ মিছিল ডাকছে কারা? টিএমসি। তাহলে এখানে তো মানে কি বলবো, এটা স্ববিরোধী ব্যাপার হয়ে যাচ্ছে। যারা মেরেছে তারাই প্রতিবাদ মিছিল করছে, এটা তো একটা কুমিরের কান্না টাইপের হয়ে যাচ্ছে। খুন যে হবে সে তৃণমূল, ভাগাভাগির লড়াই। খুন যে করবে সেও তৃণমূল। কেন গ্রেপ্তার হলো তৃণমূলের লোক খুন করার পরে?
অতএব ধিক্কার মিছিল বা অন্য কোনো কারণে ধিক্কার মিছিল, তাতেও তৃণমূল। পাল্টা আইএসএফ এর দিকে আঙুল তুলেছে তৃণমূল। একজনই তৃণমূল কংগ্রেসের কর্মী, বাদবাকি সকলে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী এবং আইএসএফ এর কর্মী বলে পরিচিত গোটা ভাঙড়ে। ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ ঘিরে এতদিন চর্চা চলছিলই, এবার তৃণমূলের মিছিল নিয়েও বিরোধীদের গলায় কটাক্ষের সুর। হিন্দল দে, সন্দীপ সরকার, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ লিখেছিলেন, সমুদ্র যেমন ঢেউ নয়, হিন্দু তেমনি দল নয়। তবে হিন্দু ভোট ব্যাংকের সিন্দুক খুলতে সব দলই ইদানিং খুব তৎপর। একদিকে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ নিয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন তৃণমূল নেতারা, আবার রাজ্য বিজেপির নতুন সভাপতি নির্বাচনের মঞ্চে দেখা যাচ্ছে এলইডি স্ক্রিনে কালীঘাটের মা কালীর ছবি। এখন কোন ভোট ব্যাংকের চাবি শেষ পর্যন্ত কার হাতে থাকবে সেটা শুধু প্রভু জগন্নাথ বা মা কালীই জানেন। আমরা এসব নিয়ে কথা বলার জন্য আবার দুম করে আমাদের কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। হ্যাঁ, হিন্দু ভোট বুঝলে, এটা লোকা। কেস দেবেন না প্লিজ।